আসসালামু আলাইকুম। আমি শাহনা ফেরদৌসী, প্রভাষক অর্থনীতি বিভাগ, সিএসবিএইচ। আজকে আমি অধ্যায় ৫ শ্রম বাজার, এই অধ্যায় থেকে একটি টপিক বা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে শ্রম বাজার বলতে আমরা কি বুঝি এবং শ্রম বাজারে কিভাবে ভারসাম্য মজুরি নির্ধারিত হয়। তাহলে বিষয়টি বোঝার জন্য আমাদের প্রথমে জানতে হবে শ্রম বাজার বলতে আমরা কি বুঝি। যে কোনো দ্রব্য বাজারের মতো শ্রম বাজারও একটি বাজার, তবে এটি দ্রব্য বাজার নয়, এটি হলো উপকরণ বাজার। যেহেতু আমরা জানি উৎপাদনের উপকরণগুলোর মধ্যে একটি উপকরণ হচ্ছে শ্রম, কাজে শ্রম বাজার হচ্ছে একটি উপকরণ বাজার। তবে যে কোনো দ্রব্য বাজারের মতোই শ্রম বাজারেও কিন্তু একদিকে থাকে শ্রমের চাহিদা এবং ঠিক অপর দিকে শ্রমের যোগান, এবং দ্রব্য বাজারের মতোই শ্রম এই বাজারে কেনা এবং বেচা হয়ে থাকে। তাহলে যে বাজারে শ্রমের চাহিদা সৃষ্টিকারী কর্তৃপক্ষের সাথে শ্রমের যোগানদানকারী শ্রমিকদের দর কষাকষির মাধ্যমে একটি নির্ধারিত দামে বা মজুরিতে ক্রয় বিক্রয় সম্পন্ন হয়, তাকে শ্রম বাজার বলে। তাহলে যেহেতু এখানে শ্রম বাজারে শ্রমের ক্রয় বিক্রয় হচ্ছে, কাজেই যারা শ্রম ক্রয় করছে তারা আসলে শ্রমের চাহিদা সৃষ্টি করছে। তাহলে শ্রমের চাহিদা কারা সৃষ্টি করে? যারা শ্রমিক নিয়োগ করবে তাদের প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম পরিচালনা করার জন্য, উৎপাদন কার্যক্রম চালানোর জন্য উৎপাদনের উপকরণ হিসেবে শ্রমিককে যে প্রতিষ্ঠান নিয়োগ করবে সেই প্রতিষ্ঠানকে বা নিয়োগকারীকে আমরা বলবো শ্রমের চাহিদা সৃষ্টিকারী কর্তৃপক্ষ। আর শ্রমের যোগানটা কে দিবে? শ্রমের যোগান দিবে শ্রমিক। তাহলে শ্রম বাজার হলো এরূপ একটি ব্যবস্থা যেখানে শ্রমের ক্রেতা এবং বিক্রেতা কাজের শর্তাবলীর বিষয়ে পারস্পরিক ঐক্যমতে পৌঁছে একটি নির্দিষ্ট মজুরি হারে শ্রমিক কাজ করতে রাজি থাকে এবং নিয়োগকারীও ওই নির্দিষ্ট মজুরিতে শ্রমিক নিয়োগে রাজি থাকে। তাহলে যেহেতু শ্রমটা কেনা বেচা হচ্ছে এবং শ্রমের বিক্রেতা হচ্ছে শ্রমিক নিজেই, শ্রমিক শ্রম বিক্রি করে এবং এর বিনিময়ে মজুরি, তার কাজের বিনিময়ে সে মজুরি পায়। আর অন্যদিকে শ্রমের চাহিদা সৃষ্টিকারী প্রতিষ্ঠান শ্রমিক ক্রয় করে এবং এর বিনিময়ে শ্রমিককে মজুরি প্রদান করে। তাহলে এক পক্ষ মজুরি গ্রহণ করছে, আরেক পক্ষ মজুরি প্রদান করছে। কাজেই এই উভয় পক্ষের মধ্যে একটি নির্দিষ্ট মজুরি নির্ধারিত হবার জন্য অবশ্যই কিছু শর্তাবলী প্রয়োজন হবে, যে শর্তাবলীর উপরই প্রতিষ্ঠিত হবে যে শ্রমিক ওই মজুরিতে কাজ করবে কিনা এবং সেই মজুরি শ্রমের চাহিদা সৃষ্টিকারী কর্তৃপক্ষ দিতে রাজি আছে কিনা। তাহলে এই শর্তগুলো কি ধরনের হতে পারে? এই শর্তগুলি হচ্ছে যেমন কাজের আনুষঙ্গিক সুযোগ সুবিধা, শ্রম ঘন্টা অর্থাৎ শ্রমিক কত ঘন্টা কাজ করবে, ছুটির মেয়াদ অর্থাৎ কাজের সাপ্তাহিক ছুটি কতদিন থাকবে, ক্ষতিপূরণ অর্থাৎ হঠাৎ যদি কোনো শ্রমিককে বাদ দেওয়া হয় তবে ক্ষতিপূরণ হিসেবে তাকে কি কোনো ক্ষতিপূরণ ভাতা দেওয়া হবে কিনা, এছাড়াও কাজের আরো বিভিন্ন রকম সুযোগ সুবিধা সেগুলো শ্রমিক পাচ্ছে কিনা বা কতটুকু দেওয়া হবে, এসব বিষয়ের উপর শ্রমের ক্রেতা এবং শ্রমের বিক্রেতা উভয়ের মধ্যে আলোচনা হয়, দর কষাকষি হয় এবং এর মাধ্যমে একটি নির্দিষ্ট মজুরি বা কাজের নিয়ম প্রণালী এগুলো প্রতিষ্ঠিত হয়। তাহলে এই হচ্ছে শ্রম বাজার। আমরা মোটামুটি ধারণা লাভ করেছি যে শ্রম বাজার বলতে আমরা কি বুঝি। এবার আমরা দেখি মজুরি বলতে আমরা কি বুঝি। মজুরি হলো শ্রমিকের শ্রমের মূল্য। আমরা যখন দ্রব্য বাজারের কথা বলি তখন আমরা দ্রব্যের দাম বলতে বুঝাই যে সেই দ্রব্যটি ক্রয় করতে গেলে আমাদেরকে একটি দাম দিয়ে দ্রব্যটি ক্রয় করতে হবে।
ঠিক সেরকম শ্রমিকের শ্রম কিনতে গেলে তাকে মজুরি দিতে হবে। কাজেই মজুরি হলো শ্রমিকের শ্রমের দাম বা শ্রমের মূল্য। তাহলে শ্রমের বিনিময়ে মালিক শ্রমিককে যে পারিশ্রমিক প্রদান করে তাই হলো মজুরি। অর্থাৎ কোনো শ্রমিক তার শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে উৎপাদন কাজে সহায়তা করার জন্য পারিশ্রমিক বাবদ কোনো নির্দিষ্ট সময়ে যা উপার্জন করে তাই হচ্ছে মজুরি। তো আমরা তো জানি অর্থনীতিতে শ্রম বলতে শারীরিক শ্রম এবং মানসিক শ্রম উভয় ধরনের শ্রমকেই বোঝায়। কাজে একজন শ্রমিক তার শারীরিক শ্রম দিক অথবা মানসিক শ্রম দিক উৎপাদন কাজে যা নিয়োজিত হচ্ছে এর বিনিময়ে পারিশ্রমিক বাবদ নির্দিষ্ট সময়ে শ্রমিক যে উপার্জনটি করছে তাই হচ্ছে মজুরি। এখন আমরা দেখি মজুরির প্রকারভেদ। মজুরির বৈশিষ্ট্য, আমরা আগে দেখি মজুরির বৈশিষ্ট্য। মজুরি হলো শ্রমিকের শারীরিক ও মানসিক শ্রমের পুরস্কার। কেননা মজুরি না পেলে শ্রমিক কিন্তু তার শারীরিক ও মানসিক শ্রম দিতে উৎসাহিত হবে না। কাজে এটি শ্রমিকের শ্রমের পুরস্কার। 2, মজুরি দাতা অর্থাৎ যে মজুরি প্রদান করে সে হচ্ছে একজন উদ্যোক্তা বা নিয়োগকর্তা। নিয়োগকর্তা বলতে যিনি শ্রমিক নিয়োগ করছেন নিয়োগকর্তা। আর মজুরি গ্রহীতা যিনি মজুরি গ্রহণ করছেন সে হলো শ্রমিক নিজেই। মজুরি যে প্রদান করছে এবং মজুরি যে গ্রহণ করছে এই পরস্পরের মধ্যে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট মজুরি নির্ধারিত হয়। কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কর্ম সম্পাদনের ক্ষেত্রেই মজুরি নির্ধারিত হয়। সময়ের পরিবর্তনের প্রেক্ষিতে কিন্তু মজুরি হারেরও পরিবর্তন আসে। কেননা সময়ের পরিবর্তনে বিভিন্ন ধরনের শ্রমিকের চাহিদা তৈরি হয়। যেই ধরনের শ্রমিকের চাহিদা বেশি থাকে সেই শ্রমিকের মজুরি বেড়ে যায়, আর যে ধরনের কাজের চাহিদা কমে যায় সে ধরনের কাজে নিয়োজিত শ্রমিকের মজুরিও কমে যায়। এই কারণে সময়ের পরিবর্তনের সাথে মজুরি হারের মধ্যে পরিবর্তন আসে। মজুরি নির্ধারণে শ্রমের চাহিদা ও যোগানের প্রভাব রয়েছে। মজুরি নির্ধারণে যে যে শ্রমের চাহিদা ও যোগানের প্রভাব সেটা আমরা পরে আরো বিস্তারিতভাবে জানব। এখন আমরা দেখি মজুরি প্রদান পদ্ধতি কয় প্রকার আছে। মজুরি প্রদান পদ্ধতি 2 রকম। একটা হচ্ছে সময় ভিত্তিক মজুরি আর একটি হচ্ছে কর্মভিত্তিক মজুরি। তাহলে সময় ভিত্তিক মজুরি কাকে বলে? এটি হচ্ছে কোনো নির্দিষ্ট কাজের জন্য যদি শ্রমিককে দিন, সপ্তাহ বা মাস ভিত্তিতে মজুরি দেওয়া হয় তাকে সময় ভিত্তিক মজুরি বলে। অর্থাৎ শ্রমিক যদি জানে যে সে যে কাজ করছে দিন শেষে সে প্রতিদিনই দিন শেষে মজুরি পাবে, কিংবা প্রতি সপ্তাহ শেষে সে মজুরি পাবে, বা প্রতি মাস শেষে সে মজুরি পাবে, এই যে একটা নির্ধারিত নিয়ম অনুযায়ী সে মজুরি পাবে নির্দিষ্ট সময় অতিক্রান্তের পর, এটিকে বলে সময় ভিত্তিক মজুরি। অর্থাৎ এক্ষেত্রে কাজের গুণগত মানের চেয়েও নির্দিষ্ট সময়কে বেশি গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ একটি সপ্তাহ গেলে শ্রমিক মজুরি পাবে, বা মাস গেলে মজুরি পাবে, বা দিন শেষ করে মজুরি পাবে, এটি আগে থেকেই নির্ধারিত। আর কর্মভিত্তিক মজুরি হচ্ছে কাজের পরিমাণের ভিত্তিতে শ্রমিক যে মজুরি পায় তাকে কর্মভিত্তিক মজুরি বলে। অর্থাৎ এক্ষেত্রে কাজের গুণাবলী একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ শ্রমিক যদি কাজের পরিমাণ বেশি করে তাহলে সে বেশি মজুরি পাবে, এবং কাজের পরিমাণ কম করলে মজুরি কম পাবে। এটা সাধারণত এ ধরনের ক্ষেত্রেই প্রযোজ্য হয় যে ক্ষেত্রে কাজের পরিমাণটা কাউন্ট করা যায় বা গোনা যায়। যে ধরনের কাজ গোনা যায় সে ধরনের কাজের ক্ষেত্রে কর্মভিত্তিক মজুরি বেশি প্রচলিত। যেমন একটি মোমবাতি উৎপাদনকারী প্রতিষ্ঠানে একজন শ্রমিক বেশি পরিমাণ মোমবাতি উৎপাদন করলে তার মজুরি যত হবে, আরেকজন যদি তার তুলনায় কম মোমবাতি তৈরি করতে পারে তাহলে তার মজুরি যে বেশি তৈরি করছে তার তুলনায় কম হবে।
অর্থাৎ এক্ষেত্রে কর্মভিত্তিক মজুরিতে একটা উৎসাহ কাজ করে শ্রমিকের, যে সে বেশি কাজ করলে, পরিমাণে বেশি করলে সে বেশি মজুরি পাবে, কাজের প্রতি একটি তার আগ্রহ তৈরি হয় কর্মভিত্তিক মজুরির ক্ষেত্রে। আবার সময় ভিত্তিক মজুরির ক্ষেত্রে শ্রমিক এই ধরনের একটা নিশ্চয়তায় থাকে যে হ্যাঁ, সে মাস শেষে বা সপ্তাহ শেষে বা দিন শেষে সে মজুরিটি পেয়ে যাচ্ছে, কাজে তার মধ্যে একটি নিশ্চয়তা থাকে মজুরির ব্যাপারে। এটি আবার তার কাজের ক্ষেত্রে একটি প্রণোদনা তৈরি করে। তাহলে এই হচ্ছে দুটি নিয়ম, সময় ভিত্তিক মজুরি, কর্মভিত্তিক মজুরি। এখন মজুরিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে আর্থিক মজুরি, আরেকটি হচ্ছে প্রকৃত মজুরি। এখন আমরা দেখি আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি বলতে আমরা কি বুঝি। কোন শ্রমিক নির্দিষ্ট সময়ে উৎপাদন কাজে কায়িক ও মানসিক শ্রমের বিনিময়ে অর্থ হিসেবে যে মজুরি বা বেতন পায় তাকে আর্থিক মজুরি বলে। অর্থাৎ কোন শ্রমিক যদি তার শারীরিক শ্রম কিংবা মানসিক শ্রম দিয়ে সপ্তাহ শেষে সে একটি নির্ধারিত আর্থিক মজুরি পেয়ে থাকে, হতে পারে এটা 10,000 কিংবা 20,000 কিংবা 30,000 কিংবা 50,000, যত যেই ক্যাশ টাকাটা সে পাচ্ছে সেটাই হচ্ছে আর্থিক মজুরি। তাহলে প্রকৃত মজুরি কাকে বলে? প্রকৃত মজুরি আসলে নির্ভর করে যে শ্রমিক যে আর্থিক মজুরিটি পাচ্ছে তা দিয়ে সে কি পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী ভোগ করতে পারছে বা উপভোগ করতে পারছে, কতটুকু সে ক্রয় করতে পারছে, কতটুকু সে আর্থিক মজুরি দিয়ে সে কতটুকু দ্রব্য এবং সেবা ভোগ করতে পারছে, এটি হচ্ছে প্রকৃত মজুরি। তার মানে সে যে বেনিফিটটা পাচ্ছে, সে যে ক্যাশ টাকা থেকে, আর্থিক টাকা থেকে যে সুবিধাটা সে পাচ্ছে, সেটি হচ্ছে প্রকৃত মজুরি। এক্ষেত্রে প্রকৃত মজুরিকে আমরা আরেকটু ব্রডলি চিন্তা করতে পারি, একটু প্রসারিত ভাবে, যে প্রকৃত মজুরি হচ্ছে একটি প্রতিষ্ঠান থেকে পাওয়া আর্থিক মজুরির পাশাপাশি, প্রথমত তো যেটা প্রথমে বলেছে যে আর্থিক মজুরি দিয়ে সে কি পরিমাণ দ্রব্য সেবা সামগ্রী ক্রয় করতে পারছে তা প্রকৃত মজুরি। এটার পাশাপাশি সে আরো কিছু সুবিধা, আর্থিক মজুরির পাশাপাশি আরো কিছু সুবিধা সে তার প্রতিষ্ঠান থেকে পেতে পারে, যার কিছু হয়তো দৃশ্যমান, কিছু অদৃশ্যমান, কিছু পরিমাপযোগ্য, কিছু অপরিমাপযোগ্য। এই ধরনের সুবিধাগুলো কিন্তু প্রকৃত মজুরির মধ্যে অন্তর্ভুক্ত হয়। যেমন শ্রমিক যদি একটা ভালো পরিবেশে কাজ করে, একটি ভালো কাজের পরিবেশ পায়, তাহলে এটি হচ্ছে অদৃশ্যমান সুবিধা, অপরিমাপযোগ্য সুবিধা, তাহলে এটি হচ্ছে তার প্রকৃত মজুরি। আবার একজন শ্রমিক যদি তার কর্মস্থলে আসা যাওয়া করার জন্য তাকে প্রতিষ্ঠান ট্রান্সপোর্ট কস্ট দিয়ে থাকে, কমিউনিকেশনের জন্য মোবাইল দিয়ে থাকে, তাহলে এই ধরনের বিষয়গুলো হচ্ছে দৃশ্যমান এবং পরিমাপযোগ্য। তাহলে এই ধরনের দৃশ্যমান এবং অদৃশ্যমান, পরিমাপযোগ্য, অপরিমাপযোগ্য যেসব সুবিধা আর্থিক মজুরির পাশাপাশি শ্রমিক প্রতিষ্ঠান থেকে পেয়ে থাকে, সেগুলো প্রকৃত মজুরির অন্তর্ভুক্ত হবে। প্রকৃত মজুরির সূত্রটি আমরা এইভাবে পেয়ে থাকি। প্রকৃত মজুরির সূত্র WR, এটাকে বলা হচ্ছে ওয়েজ রেট। ওয়েজ রেট মানে হচ্ছে আর্থিক মজুরি। এটা হচ্ছে WR হচ্ছে প্রকৃত মজুরি। এখানে প্রকৃত মজুরি বলতে কি বোঝাচ্ছে? W প্লাস AB ডিভাইডেড বাই P প্লাস C। এখানে P হচ্ছে দাম স্তর, W হচ্ছে আর্থিক মজুরি, AB হচ্ছে এডিশনাল বেনিফিট বা আর্থিক সুযোগ সুবিধা যা পরিমাপযোগ্য। আর্থিক মজুরির পাশাপাশি যেসব সুবিধা শ্রমিক প্রতিষ্ঠান থেকে পাচ্ছে এবং তা অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য, সেটাকে AB দিয়ে প্রকাশ করা হচ্ছে, এডিশনাল বেনিফিট। আর C দিয়ে বোঝানো হচ্ছে
অন্যান্য সুবিধা যেগুলো অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য নয়। যেমন এবি হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা এডিশনাল বেনিফিট যা অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য, আর সি হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা যা অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য নয়। তাহলে এটাই হচ্ছে প্রকৃত মজুরির সূত্র। এখানে আমরা কেন পি দিয়ে ডিভাইড করেছি ডাব্লিউ প্লাস এবি কে, কারণ আর্থিক মজুরি দিয়ে একজন শ্রমিক কি পরিমাণ দ্রব্য সেবা সামগ্রী ক্রয় করতে পারছে সেটা কিভাবে বোঝা যাবে, সেটা যখন আমরা দাম স্তর দিয়ে আর্থিক মজুরিকে ভাগ করব, দ্রব্য সেবা সামগ্রীর যে গড় দাম স্তর সেটা দিয়ে যখন আর্থিক মজুরিকে আমরা ভাগ করব তখন আমরা প্রকৃত মজুরি পাবো। আবার এবি বলতে আমরা কি বোঝাচ্ছি, সুযোগ সুবিধা যা অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়। যেমন একটা মোবাইল দেওয়া হলো শ্রমিককে, আসা যাওয়ার জন্য তাকে বাস সার্ভিস দেওয়া হলো, গাড়ির সার্ভিস দেওয়া হলো, তাহলে সেগুলো অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়। এজন্য এগুলোকে পি দিয়ে ভাগ করে আমরা বের করতে পারবো। আর সি কে অর্থের মাধ্যমে পরিমাপ করা যায় না, অন্যান্য সুযোগ সুবিধা যেমন প্রতিষ্ঠানের সুনাম, ভালো কর্মপরিবেশ, এগুলো এটাকে ধরা হয়েছে সি দিয়ে। তাহলে এই হলো প্রকৃত মজুরির সূত্র। আমরা একটু উদাহরণের মাধ্যমে এখন বুঝে নেব আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির পার্থক্যটি। কোন শ্রমিক যদি মাসিক 10,000 টাকা আর্থিক মজুরি ছাড়াও পোশাক পরিচ্ছদ, ওষুধপত্র, বাসস্থান, সন্তানের লেখাপড়ার খরচ, টেলিফোন, গাড়ি প্রভৃতির জন্য আরো অতিরিক্ত 6,000 টাকার সুবিধা ভোগ করে এবং এ সময় যদি বিদ্যমান বাজারে দাম স্তর যদি গড় দাম স্তর 100 হলে তখন প্রকৃত মজুরি কত হবে? তাহলে আমরা সূত্র অনুযায়ী এক্ষেত্রে লিখতে পারি 10,000 যোগ 6,000 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 100। কেন? এটা হচ্ছে দাম স্তর, যেটা আমরা একটু আগে গত স্লাইডে আমরা পি দিয়ে বুঝিয়েছি যে দাম স্তর, সেটা এখানে দেওয়া আছে 100, সেজন্য আমরা এখানে 100 বসিয়েছি। আর এখানে কোনো অদৃশ্যমান সুবিধার কথা বলা হয়নি, তাই প্লাস সি দিয়ে যেটা আছে সেরকম কিছু আমরা যোগ করিনি। এখানে আছে আর্থিক মজুরি 10,000 অর্থাৎ ডাব্লিউ, তারপর আছে এডিশনাল বেনিফিট এবি, সেটা হচ্ছে 6,000, আর পি হচ্ছে 100। তাহলে সূত্র যেভাবে আমরা একটু আগে দেখলাম সেভাবে আমরা দিচ্ছি প্রকৃত মজুরি ডাব্লিউ আর ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ প্লাস এবি ডিভাইডেড বাই পি। তাহলে 10,000 প্লাস 6,000, এটাকে 100 দিয়ে ভাগ করলাম, 160। তাহলে এক্ষেত্রে শ্রমিকের প্রকৃত মজুরি হলো 160 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ কোনো নির্দিষ্ট পেশায় জড়িত থেকে সর্বমোট যে সুবিধা ভোগ করা যায় তাই হলো প্রকৃত মজুরি। এবার আমরা দেখি কিভাবে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান দিয়ে ভারসাম্য মজুরি নির্ধারিত হয়। শ্রমের চাহিদা কাকে বলে? কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে নিয়োগকারী বা উৎপাদকের কি পরিমাণ শ্রমিকের প্রয়োজন বা তারা নিয়োগ করতে প্রস্তুত থাকে তাকে শ্রমের চাহিদা বলে। ঠিক আছে, তাহলে একটা নির্দিষ্ট সময়ে নিয়োগকারী কতটুকু বা কি পরিমাণ শ্রমিক নিয়োগ দেবে একটি নির্দিষ্ট মজুরিতে, সেটি হচ্ছে শ্রমের চাহিদা। তাহলে আমরা শ্রমের চাহিদা রেখা কিরকম পাবো সেটা আমরা দেখি। এখানে আমরা দেখছি লম্ব অক্ষে প্রকৃত মজুরি পরিমাপ করা হয়েছে, লম্ব অক্ষে প্রকৃত মজুরি পরিমাপ করা হয়েছে, আর ভূমি অক্ষে শ্রমের চাহিদা পরিমাপ করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রমের চাহিদা রেখাটা নিম্নগামী ঢাল বিশিষ্ট, এটা অনেকটা দ্রব্য বাজারের দ্রব্যের চাহিদা রেখার মতোই। এখানে আমরা দেখছি শ্রমের চাহিদার সাথে প্রকৃত মজুরির সম্পর্কটি ঋণাত্মক, অর্থাৎ যখন মজুরি বেশি তখন শ্রমের চাহিদা কম, 0 DL1 পরিমাণ, আর যখন মজুরি কম অর্থাৎ W/P2 তখন কিন্তু শ্রমের চাহিদা বেশি, DL2। এর কারণ হচ্ছে মজুরি হচ্ছে নিয়োগকারীর কাছে একটি
উৎপাদন খরচ। যেহেতু শ্রমিক নিয়োগ করলে তাকে মজুরি দিতে হচ্ছে, সেহেতু মজুরি হচ্ছে নিয়োগকারীর কাছে একটি খরচ। কাজেই খরচ যখন বেশি থাকবে, অর্থাৎ মজুরি যখন বেশি হবে, তারা কম শ্রমিক নিয়োগ দিতে চাইবে। ঠিক আছে, তাহলে W/P1 0 থেকে W/P1 মজুরি যখন এতটুকু, তখন তারা চাহিদা করছে 0 DL1 অর্থাৎ A বিন্দু। আর যখন মজুরি কম, তখন তারা চাহিদা করছে বেশি 0 DL2 অর্থাৎ B বিন্দু। তাহলে A এবং B দুটো বিন্দু আমরা পাচ্ছি সমন্বয় বিন্দু। এখন এই A এবং B বিন্দু যোগ করলে আমরা একটি নিম্নগামী ঢাল সম্পন্ন শ্রমের চাহিদা রেখা পাচ্ছি। DL মানে হচ্ছে ডিমান্ড ফর লেবার অর্থাৎ শ্রমের চাহিদা, ইকুয়াল টু ফাংশন অফ W/P অর্থাৎ শ্রমের চাহিদা হচ্ছে প্রকৃত মজুরির অপেক্ষক, যা পরস্পর বিপরীতভাবে সম্পর্কিত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে লম্ব অক্ষে শুধু মজুরি অর্থাৎ আর্থিক মজুরি W না দিয়ে আমরা প্রকৃত মজুরি W/P দিয়েছি। এর কারণ হচ্ছে কেইনসিয়ান অর্থনীতি এবং ক্লাসিক্যাল অর্থনীতি, এই দুই মানে দুই অর্থনৈতিক যে ধারণা, যে ফলোয়ার যে আছে কেইনসিয়ান অর্থনীতিবিদ এবং ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, তাদের মধ্যে অনেক বিষয়ে অমিল থাকলেও এই বিষয়ে তাদের মধ্যে আমরা মিল খুঁজে পাই যে উভয়ই বলছে শ্রমের চাহিদা প্রকৃত মজুরির উপর নির্ভর করে। কেননা যখন মজুরি নির্ধারিত হয়, তখন বাজারে দ্রব্যের দামের স্তরটা কেমন সেটা কিন্তু নিয়োগকারী যেমন লক্ষ্য রাখে, তেমনি শ্রমিকও লক্ষ্য রাখে। সেজন্য আমরা লম্ব অক্ষে প্রকৃত মজুরি হিসাব করছি এবং ভূমি অক্ষে শ্রমের চাহিদা হিসাব করছি, এবং তারা বিপরীতভাবে সম্পর্কিত। এবার আমরা শ্রমের যোগানটা দেখি। শ্রমের যোগান, আমরা জানি শ্রমের যোগান দেয় কে? শ্রমিক। তাহলে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে কোনো দেশে যে পরিমাণ শ্রমিক শ্রম প্রদানে রাজি থাকে তাকে শ্রমের যোগান বলে। তাহলে একটি নির্দিষ্ট মজুরিতে কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে কি পরিমাণ শ্রমিক, তাদের কি পরিমাণ শ্রম প্রদানে রাজি থাকে, সেটাই হচ্ছে শ্রমের যোগান। তাহলে আমরা শ্রমের যোগান রেখাটা দেখি। এখানে আমরা ঠিক দ্রব্যবাজারের মতো একটি ঊর্ধ্বগামী ঢাল বিশিষ্ট শ্রমের যোগান রেখা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে প্রকৃত মজুরি লম্ব অক্ষে, আর ভূমি অক্ষে শ্রমের যোগান পরিমাপ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যখন মজুরি বেশি, তখন শ্রমিক বেশি শ্রম যোগান দিতে চায়, আর যখন মজুরি কম, তখন শ্রমিক কম শ্রম যোগান দিতে চায়। স্বাভাবিকভাবে এটা সত্য, যেহেতু স্বাভাবিকভাবে মজুরি বেশি হলে শ্রমিক সেখানে বেশি কাজ করতে চাইবে। তাহলে আমরা এখানে দুটো বিন্দু পাচ্ছি, সমন্বয় বিন্দু A এবং B, যে দুটো বিন্দু যোগ করে আমরা একটু ঊর্ধ্বগামী ঢাল বিশিষ্ট শ্রমের যোগান রেখা পাচ্ছি, যেখানে SL ইকুয়াল টু ফাংশন অফ W/P অর্থাৎ SL মিনস ফর সাপ্লাই অফ লেবার অর্থাৎ শ্রমের যোগান হচ্ছে প্রকৃত মজুরির অপেক্ষক। এক্ষেত্রেও ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা মনে করেন যে শ্রমের যোগান নির্ভর করে প্রকৃত মজুরির উপর, যদিও কেইনস এক্ষেত্রে বলেন যে শ্রমের যোগান নির্ভর করে আর্থিক মজুরির উপর। এবার আমরা দেখি কিভাবে শ্রম বাজারে মজুরি নির্ধারিত হয়। শ্রমের চাহিদা এবং যোগান রেখা উভয়ের ঘাত প্রতিঘাতে। শ্রম বাজারে যে মজুরিতে শ্রমের চাহিদা ও শ্রমের যোগান সমান হয়, অর্থাৎ শ্রমের চাহিদা ও যোগান ভারসাম্যে আসে, সে স্তরে ভারসাম্য মজুরি নির্ধারিত হয়। অর্থাৎ এটি অনেকটা দ্রব্য বাজারের মতোই। আমরা জানি, আমরা এতদিন পড়ে এসেছি যে দ্রব্যের চাহিদা এবং দ্রব্যের যোগান যখন সমান হয় যে নির্ধারিত দামে, সেই দামটিকে আমরা ভারসাম্য দাম বলি। ঠিক একইভাবে যে মজুরিতে শ্রম বাজারে শ্রমের চাহিদা ও যোগান সমান হয়, সেটি হচ্ছে ভারসাম্য মজুরি। সে স্তরে ভারসাম্য মজুরি নির্ধারিত হয়। এক্ষেত্রে শ্রমের চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কিন্তু একটি ভারসাম্য নির্ধারিত হয়। আমরা এখানে চিত্রে দেখি, লম্ব অক্ষে প্রকৃত মজুরি এবং ভূমি অক্ষে শ্রমের যোগান বা শ্রমের নিয়োগ দেখানো হচ্ছে। এখানে একই চিত্রে শ্রমের চাহিদা রেখা এই যে DL আর শ্রমের যোগান রেখা SL একই চিত্রে স্থাপন করা হয়েছে,
যেহেতু শ্রম বাজারে উভয়ই একই সাথে কাজ করছে এবং পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়া করছে। আমরা এখানে এই বিন্দুতে দেখছি শ্রমের চাহিদা এবং যোগান রেখা পরস্পরকে ছেদ করেছে, অর্থাৎ এই বিন্দুটি একটি সাধারণ বিন্দু উভয় পক্ষের জন্য। এবং এই বিন্দুতে যেহেতু শ্রমের চাহিদা এবং যোগান ছেদ করেছে পরস্পর, অর্থাৎ এই বিন্দুতে যতটুকু শ্রমের যোগান ততটুকুই শ্রমের চাহিদা। তাহলে এখানে যে মজুরিটি নির্ধারিত হয় সেটি হচ্ছে W/P0। তাহলে আমরা এটিকে ভারসাম্য মজুরি বলতে পারি। এটি যে ভারসাম্য মজুরি, এটি কিভাবে নির্ধারিত হয় সেটা দেখার জন্য আমরা একবার শ্রমের যে প্রকৃত মজুরি বাড়লে বাজার শ্রম বাজারের অবস্থা কি হয় এবং প্রকৃত মজুরি ভারসাম্য মজুরি থেকে কমলে, ভারসাম্য মজুরি থেকে কমে গেলে তখন শ্রম বাজারে কি ধরনের পরিস্থিতি তৈরি হয় সেটি আমরা দেখি। তাহলে আমরা বুঝবো কিভাবে মজুরি এই ভারসাম্য অবস্থায় এসে পৌঁছে। এখানে আমরা দেখি যখন প্রকৃত মজুরি W/P2, তখন আমরা দেখছি এই রেখাটিকে আমরা এক্সটেন্ড করলাম এবং এটি চাহিদা রেখাকে C বিন্দুতে, যোগান রেখাকে D বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ প্রকৃত মজুরি যখন উচ্চ বা বেশি তখন শ্রমের যোগান বেশি কিন্তু শ্রমের চাহিদা কম। শ্রমের যোগান হচ্ছে D পরিমাণ পর্যন্ত আর চাহিদা হচ্ছে C পরিমাণ পর্যন্ত। যেহেতু মজুরি খরচ বেশি দিতে নিয়োগকারী চায় না, সেহেতু বেশি মজুরিতে শ্রমের চাহিদা কমে গিয়েছে, কিন্তু বেশি মজুরিতে শ্রমিক শ্রম দিতে চায়, সেহেতু বেশি মজুরিতে শ্রমের যোগান বেড়ে গিয়েছে। তাহলে চাহিদার তুলনায় যোগান CD পরিমাণ বেশি। তাহলে শ্রমের চাহিদার তুলনায় যোগান বেশি হওয়াতে এই CD পরিমাণ শ্রমিক কিন্তু কাজ পাবে না, যেহেতু CD পরিমাণ শ্রমিকের চাহিদা বাজারে নেই। কাজে CD পরিমাণ শ্রমিক হচ্ছে বাজারে বেকার থাকবে। তার মানে অর্থনীতিতে বেকারত্ব দেখা দিবে। তাহলে এই বেকার শ্রমিকগুলো কোথায় যাবে? তখন তারা কম মজুরিতে হলেও কাজে নিয়োজিত হতে চাইবে। এই ফলে মজুরি কমে গিয়ে আস্তে 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 W/P0 তে এসে পৌঁছবে, যেখানে চাহিদা এবং যোগান সমান হবে। আবার যদি মজুরি কমে যায়, যেমন W/P1 হয়, তাহলে এই কম মজুরিতে চাহিদা বেড়ে B বিন্দু পর্যন্ত হয়ে যাবে, কিন্তু কম মজুরিতে যে শ্রমিক বেশি কাজ করতে চাইবে না, কাজে শ্রমের যোগান দেখবো আমরা A বিন্দুতে। তাহলে শ্রমের যোগান থেকে চাহিদা অনেক বেশি দেখতে পাচ্ছি, AB পরিমাণ শ্রমের অতিরিক্ত চাহিদা থাকবে। তাহলে শ্রমের অতিরিক্ত চাহিদা থাকবে কিন্তু বাজারে শ্রমের যোগান থাকবে কম, তখন বেশি শ্রমিককে কাজে আকৃষ্ট করার জন্য নিয়োগকারীরা মজুরিকে বাড়িয়ে দেবে। বাড়াতে বাড়াতে W/P0 তে এসে থামবে, যেহেতু শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান এখানে একই সমান হবে। W/P0 মজুরিতে আমরা দেখছি শ্রমের চাহিদাও 0 এবং শ্রমের যোগানও 0 তাহলে শ্রমের চাহিদা ও যোগান উভয়ই সমান হচ্ছে W/P0 মজুরিতে। এর থেকে বেশি মজুরিতে বাজারে বেকারত্ব দেখা দেয় এবং কম মজুরিতে অতিরিক্ত চাহিদা দেখা দেয়, ফলে মজুরিগুলো পরিবর্তন হয়ে W/P0 তে এসে স্থির হয়। এবং যেই মজুরিতে এসে শ্রমের চাহিদা ও যোগান সমান হয়ে যায় সেই মজুরিটিকে ভারসাম্য মজুরি বলে, এবং এই মজুরিটি বাজারে বেশি দিন স্থায়ী থাকে বা স্থির থাকে। তাহলে এভাবে আমরা বুঝলাম যে কিভাবে শ্রম বাজারে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে প্রকৃত মজুরি নির্ধারিত হয়। তাহলে আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা বুঝতে পেরেছো যে শ্রম বাজার বলতে আমরা কি বুঝি, মজুরি বলতে কি বুঝি, শ্রমের চাহিদা এবং যোগান বলতে কি বোঝায়, এবং কিভাবে শ্রমের যোগান এবং চাহিদার ক্রিয়া প্রতিক্রিয়ায় বাজারে ভারসাম্য মজুরি নির্ধারিত হয়। তাহলে আজকে এতটুকুই, আশা করি এটা তোমাদের কাজে আসবে। ধন্যবাদ আজকে সবাইকে।